দেশে এবং দেশের বাইরে যারা চ্যানেলে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো চোখের মাংস বৃদ্ধি। হঠাৎ চোখের কোনায় মাংস বৃদ্ধি, সাদা রং বেড়ে চলেছে, দিনে দিনে বেড়ে চলেছে। কী রোগ, কেন হয়, কী চিকিৎসা, এর ক্ষতিকর প্রভাবগুলো কী, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, তিনি পরিচালক বাংলাদেশ আই হসপিটাল উত্তরা। প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ স্যার, প্রথমে যে বিষয়টা আমরা জানতে চাইবো, আমরা কিন্তু দেখি পথে চলতে বা অনেকেরই দেখি যে চোখের মধ্যে হঠাৎ করে একটা মাংস বৃদ্ধি, একটু লালচে ভাব, একটা ট্রায়াঙ্গুলার শেপ। তো এই যে মাংস বৃদ্ধি চোখের মধ্যে, এটা আসলে কারণটা কি? প্রথমত এই যে দুই চোখের পাতার মাঝে যে চোখের দৃশ্যমান অংশ, যেটা আমরা বাইরে থেকে চোখের যে অংশটা দেখতে পাই, এটা কিন্তু এনভায়রনমেন্টে এক্সপোজ থাকছে এবং সার্বক্ষণিক এখানে ধুলো, বালু, বাতাস, সূর্যের যে অতিবেগুনি রশ্মি, এগুলো সবসময় লাগছে এবং এইগুলো থেকেই সাধারণত এক ধরনের পাখির ডানার মতো ত্রিকোণাকৃতি একটা হালকা গোলাপি থেকে লালচে একটা মাংসল পর্দার সৃষ্টি হয়। সাধারণত এটা নাকের দিকের সাদা অংশে হয়ে থাকে, কখনো কখনো কানের দিকে এই অংশেও হতে পারে, আবার কখনো কখনো দুই পাশেই হতে পারে। এখন এটা কেন হয়, এটা নিয়ে নানা রকম মতভেদ আছে। এক এক সময় এক এক রকম জিনিস চিন্তা করা হতো। যেমন ধরুন, এক সময় চিন্তা করা হতো যে সূর্য রশ্মি এসে বাইরে থেকে রশ্মি এসে নাকে লেগে প্রতিফলিত হয়ে এই নাকের এই কোণাটায় গিয়ে অতিবেগুনি রশ্মির কারণে এটা হয়ে থাকে। তো পরবর্তীতে দেখা গিয়েছে যে না, এটা আসলে ঠিক নয়। আবার এক সময় চিন্তা করা হতো যে সূর্যরশ্মি কর্নিয়ার মাঝে নিজে নিজে বারবার প্রতিফলিত হয়ে নাকের দিকে আসে এবং বেটা রেডিয়েশন হয়, তার থেকে এটা হয়। এটা একটা কারণ হতে পারে, তবে মূলত যেটা প্রথমে বলছিলাম যে দীর্ঘমেয়াদে যদি কারো চোখে বাতাস লেগে থাকে, সারাক্ষণ সূর্যের তাপ লেগে থাকে, ধুলাবালু ইত্যাদি কারণে যদি এক ধরনের কি বলবো, এটাকে ইরিটেশন হয়, এক ধরনের অস্বস্তি যদি চলতে থাকে এবং স্বল্প মাত্রায় যদি প্রদাহ চলতে থাকে, তাহলে চোখের ওই কোষগুলো থেকে সাদা অংশে যে স্বচ্ছ আবরণী থাকে, ওখানকার কোষ থেকে এক ধরনের প্রোটিন, এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয় এবং সেটা চোখের পানির সঙ্গে আস্তে আস্তে নাকের দিকে আসে এবং তার থেকেই দেখা যায় যে ওই আস্তে আস্তে এক ধরনের মাংসল বৃদ্ধি শুরু হয় এবং এটাই হলো স্যার, এটা আসলে যেটা বলছিলেন যে আসলে এই আলট্রাভায়োলেট রে বা ক্রনিক ইনফ্লামেশন, মানে দীর্ঘদিন থেকে লো গ্রেড ইনফ্লামেশন, ইরিটেশনের থেকে এই মাংসটা বৃদ্ধি হয়। আমরা কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখি যে কোনো না কোনোভাবে একটু মাংস বেশি আছে, কিন্তু সে কিন্তু এটা চলছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, বা সে কিন্তু ডাক্তারের কাছেও যাচ্ছে না। তো স্যার, আসলে এটা যে হলো, কোনো সিমটম কি আসলে হয় নাকি? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এই জাতীয় মাংস বৃদ্ধি বা আর একটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি পিঙ্গিকুলা, এক ধরনের ফোস্কার মতন একটু ফ্যাট জমে থাকে এবং এটাও কিন্তু একই কারণে হয়। তো এই জাতীয় ক্ষেত্রে অধিকাংশ সময় রোগী বুঝতে পারেন না, কোনো রকম উপসর্গ থাকে না। দেখা যায় যে তার ক্লোজ যারা আছেন, পরিবারের সদস্যরা বা বন্ধুরা খেয়াল করেন, আরে তোমার তো চোখে কেমন যেন লাল হয়ে যাচ্ছে, তারপরে এটা ধীরে ধীরে বাড়তে থাকে, কোনো উপসর্গ থাকে না। আবার দেখা যায় যে তিনি চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছেন, তখন তিনি পরীক্ষা করে জিনিসটাকে রোগীকে অবহিত করেন। তবে হ্যাঁ, যখন প্রারম্ভিক দিকে উপসর্গ না থাকলেও যখন এটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং পুরু হতে থাকে, তখন কিন্তু নানা রকম উপসর্গ হয়। যেমন ধরুন, প্রথমে রোগীর চোখটা লাল হতে থাকে, প্রায়শই রোগী খেয়াল করেন তার চোখ লাল, তারপর চোখটা একটু খচখচ করে, কখনো কখনো জ্বালা করে, চোখ দিয়ে পানি পড়ে,
তারপর যেমন ধরুন তিনি যদি কখনো কোনো ছুটিতে ভ্যাকেশনে যান, বেশি মাত্রায় রোদে যান, তখন ওখানে আবার এক ধরনের প্রদাহ হয় এবং তখন লালটা আরও বেড়ে যায়। কারো কারো ক্ষেত্রে একটু একটু ব্যথাও হয়, তবে এগুলো সামান্য চিকিৎসা করলে, একটু প্রদাহ নিবারণকারী ওষুধ দিলে এটা আবার 2-1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তবে মূল যে জিনিসটা, এটার যেটা উল্লেখ করার মতো বিষয়, সেটা হচ্ছে যে যখন এটা আবার 2 ধরনের হয়। একটা সাধারণত ছোটোখাটো থাকে, নীরব নিরীহ, আস্তে আস্তে আবার ছোট হয়ে যায়, বাড়ে না। আবার আরেক ধরনের আছে যেটা বেশ বেশ শক্তপোক্ত, ধীরে ধীরে বাড়তে থাকে এবং চোখের মনির উপরে আস্তে আস্তে উঠতে থাকে। স্যার, এই প্রশ্নটি আমি করতে যাচ্ছিলাম আপনার কাছে, যে আসলে ধরেন পাশে আছে, কোনো সমস্যা হচ্ছে না, দেখতে সমস্যা হচ্ছে না, কিন্তু আমার একটা ধারণা যে এটা কি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে চোখের মনিটাকে বন্ধ করে ফেলতে পারে। এক্স্যাক্টলি যেটা হচ্ছে যে এই যে দ্বিতীয় যে ধরনটা, যেটা মোটামুটি বর্ধিষ্ণু, বেশ পুরু, এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং তুলনামূলকভাবে কম বয়সী যেসব রোগী তাদের ক্ষেত্রে এই বৃদ্ধিটা দেখা যায় বেশ ধীরে 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 বাড়তে থাকে এবং চোখের মনিতে যখন উঠে যায় তখন ওর চরিত্রই হচ্ছে মনির মাঝে প্রবেশ করার চেষ্টা করে। প্রথমে বাইরের আবরণীর নিচে যায়, এরপরে আর একটা আবরণী ভেদ করে চোখের যে কর্নিয়ার পুরো যে অংশ সেইখানে পর্যন্ত প্রবেশ করে এবং ধীরে ধীরে বাড়তে বাড়তে তখন হয় কি, মনির বক্রতাটা আপনার গিয়ে কম্প্রোমাইজড হয় এবং দেখা যায় যে এক ধরনের অস্বাভাবিক পাওয়ার, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর এক ধরনের অস্বাভাবিক পাওয়ারের প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি এটা বেশি পুরু হয় তখন দেখা যায় যে বিশেষ কোনো একদিকে তাকালে দেখা যায় একটা জিনিস রোগী দুটো দেখে। ওই মাংস বৃদ্ধির কারণে চোখের যে 2 চোখ যে স্বাচ্ছন্দ্যে একসঙ্গে যে নড়াচড়া করবে, একীভূত হয়ে যে নড়াচড়া করবে, এটা দেখার ক্ষেত্রে কখনো কখনো ব্যাঘাত ঘটে। এর বাইরে আপনি যে পয়েন্টটা বলেছেন খুবই চমৎকার একটা বিষয়, যদি রোগী এটাকে অবহেলা করেন বা চিকিৎসা সময় মতো না নেন, দেখা যায় যে এর যে একটা অংশ যেটা মনির উপরে উঠেছে, এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে দৃষ্টি রেখা বরাবর যখন চলে যায় তখন রোগী কিন্তু একেবারেই তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এবং সবচেয়ে খারাপ যে দিকটা যেটা হচ্ছে, প্রথম দিকে সাদা অংশে থাকাকালীন যদি এটা চিকিৎসা নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দৃষ্টির কোনো প্রবলেম হয় না, কোনো পাওয়ারের সমস্যা হয় না, কিন্তু মনির উপরে যতটুকু উঠে যায় তখন অপারেশন করে পরিষ্কার করে দিলেও ওই মাংসল বৃদ্ধির নিচে যে মনিটুকুর অংশ যেটা, ওটা এক ধরনের অস্বচ্ছতা হয়ে যায়। না, এটা তো ন্যাচারাল স্যার, যেহেতু এটা মাংস বেড়ে মনির উপর মনিটা ঢেকে ফেললো, তখন তো সে দেখতে পারবে না, এটি স্বাভাবিক। তখন তো স্যার এটা আসলে শল্য চিকিৎসা ছাড়া কোনো পথ নেই, এবং এই স্টেজ আসলে হয়তো শল্য চিকিৎসা তো খুব সাকসেসফুল হওয়া যায় না। স্যার, আমরা এই ধরনের রোগীগুলো আসলে আপনার কাছে যখন যায় আপনারা কি করেন? আপনার রোগটা, কারণ এটা তো আপনাদের পরিভাষায় টেরিজিয়াম বলে থাকে, তো এটা আসলে আপনারা কি করেন, কিভাবে রোগটা আসলে নিশ্চিত হন? বা এটা তো ধরুন, আমরা যখন রোগীকে, একটা চোখের রোগী গেলে আমরা প্রথমে তার কাছ থেকে ইতিহাস নেই, দৃষ্টিশক্তি পরীক্ষা করি, অন্যান্য যা যা পরীক্ষা করি। এর বাইরে আপনি যেমন একটা রোগীকে রুটিন একটু স্টেথোস্কোপ দিয়ে তার বুকটা পরীক্ষা করবেন, তার ব্লাড প্রেশারটা চেক করবেন, তার নাড়িটা পরীক্ষা করবেন, ঠিক একইভাবেই আমাদের স্টেথোস্কোপ হচ্ছে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। এটা এক ধরনের মাইক্রোস্কোপ যেটাতে আমরা রোগীকে ওই মাইক্রোস্কোপে বসিয়ে তার চোখটাকে পরীক্ষা করি, এবং এটা এত বেশি দৃশ্যমান এবং এত বেশি স্পষ্ট যে শুধুমাত্র টর্চ দিয়েই একজন চিকিৎসক বুঝে ফেলতে পারেন। তারপরও আমরা স্লিট ল্যাম্পে জিনিসটা দেখে আমরা বোঝার চেষ্টা করি। কখনো কখনো রোগী এটাকে খুব সহজে একটা মাংসল বৃদ্ধি মনে করেন, আবার কখনো কখনো কিন্তু আরও বেশ কিছু জটিল রোগও কিন্তু একই রকম চেহারায়, কাছাকাছি চেহারায় আসতে পারে। সুতরাং আমাদেরকে স্লিট ল্যাম্পে খুব সুন্দর করে যত্নের সঙ্গে পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে রোগটা কি। এর বাইরে যেমন ধরুন রোগীর যে পেশাটা কি, এটা আমরা তখন একটু খোঁজ নেই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা দীর্ঘক্ষণ সূর্যের আলোতে কাজ করে থাকেন বা ডাস্টি উইন্ডি অ্যাটমসফিয়ারে, অনেক বেশি ধুলোবালুতে বা অনেক বেশি বাতাসে দীর্ঘক্ষণ কাজকর্ম করেন বা থাকতে হয় তাদের ক্ষেত্রে এটা হয়। যারা মাঠে কাজ করেন, যারা ধরুন
মোটর বাইক চালান, যারা সমুদ্রের পাড়ে থাকেন, যারা সার্ফিং করেন। আপনি শুনে অবাক হবেন, ইংরেজরা কিন্তু এটাকে সার্ফার্স আই বলে। কারণ কি, যারা সমুদ্রে সার্ফিং করে থাকেন তাদের এই রোগটা বেশি হয়। তার কারণটা হচ্ছে যে, যেমনটি বলছিলাম, সূর্যের অতিবেগুনি রশ্মি একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তো যারা সার্ফিং করেন তারা যেমন ধরুন সরাসরি সূর্যের আলো থেকে তো অতিবেগুনি রশ্মির যাই, এর বাইরে সমুদ্র পৃষ্ঠে কিন্তু আলো রিফ্লেক্টেড হয়ে আরও বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মিতে তারা আক্রান্ত হন। এর বাইরে সমুদ্রের বাতাস মানে এবং উইন্ডি নোনা আবহাওয়ার কারণে নোনা হতে পানি সব মিলে ওনাদের বেশি হয়। স্যার, এই যে আপনি বলছেন মাংসল বৃদ্ধি, জি। আমরা আসলে যেটা জানি যে মাংস টিউমারও কিন্তু মাংসল বৃদ্ধি হয়, টিউমারে মাংস গ্র্যাজুয়ালি বড় হতে থাকে, এটা যেহেতু মাংস বৃদ্ধি হচ্ছে, স্যার এটা কি আসলে টিউমার যেতে পারে কিনা বা টিউমার এখানে হতে পারে আসলে কিনা? কি, এটা খুবই নির্দোষ একটা জিনিস। ওই প্রেক্ষাপটে চিন্তা করলে যেটা কি ক্যান্সার হতে পারে কিনা বা অন্য কোনো কিছু হতে পারে কিনা, যদি আমরা স্লিট ল্যাম্পে পরীক্ষা করে বুঝতে পারি এটা টেরিজিয়াম, সেক্ষেত্রে ওই যে দৃষ্টিশক্তির ব্যাঘাত সৃষ্টি করা ছাড়া অন্য কোনো অসুবিধা সাধারণত কখনোই এটা টিউমারে বা ক্যান্সারে টার্ন করে না। আর কিন্তু স্যার যদি টার্ন না করে সেক্ষেত্রে তো স্যার এটা ট্রিটমেন্ট, কারণ আমরা আসলে কি ডাক্তারের কাছে কখন যাই, ব্যথা হলে যাই, ব্যথা হচ্ছে যাচ্ছি, কিন্তু ব্যথা নাই একটা জিনিস রয়ে গেছে আমরা যাচ্ছি না, অবহেলা করছি। আসলে স্যার আমাদের তো যাওয়া উচিত, যেটা বললেন যে পরবর্তীতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের কাছে গেলে আপনারা কি চিকিৎসা আমরা দিবেন? প্রথমে দেখি যে এটার মাত্রাটা কি, এটার ধরনটা কি, এটা কি স্থিতিশীল বা এটা কি ছোট হচ্ছে নাকি এটা অ্যাগ্রেসিভ, এটা বর্ধিষ্ণু, এই জিনিসটা আমরা প্রথমে নির্ণয় করার চেষ্টা করি। তারপরে আমরা দেখি এটার অবস্থানটা কোথায়, এটা কি সাদা অংশেই আছে নাকি কালো মণিতে উঠেছে বা ওঠা শুরু করেছে, এটা কি দৃষ্টিশক্তির উপরে কোনো প্রভাব ফেলেছে কিনা, কোনো বিশেষ ধরনের পাওয়ারের সৃষ্টি করছে কিনা, এর বাইরে রোগীর উপসর্গ কীরকম। ধরুন খুবই ছোট কিন্তু অনেক রোগীর অনেক বেশি খচখচ করে, পানি পড়ে, লাল হয় এবং তিনি খুবই বিরক্ত, এই জাতীয় ক্ষেত্রে আমরা সার্জারি করে থাকি। তারপরে যেমন ধরুন এটা যদি সাদা অংশে উঠে যেতে থাকে তখন আমরা সার্জারি করি। তারপর যদি দেখা যায় যে তিনি এমন কোনো পেশার সাথে জড়িত যেক্ষেত্রে কসমেটিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা সার্জারি করি। কিন্তু যদি তেমন কোনো উপসর্গ না থাকে, তেমন কোনো রোগীর অসুবিধা না হয়, বর্ধিষ্ণু না হয়, যদি দেখার কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই অপেক্ষা করতে পারি। এবং এই জাতীয় ক্ষেত্রে আমরা একটু আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করি, প্রদাহ থাকলে একটু প্রদাহ নিবারণকারী মোলায়েম একটু স্টেরয়েড ব্যবহার করি স্বল্প মাত্রায়, এবং আমরা রোগীকে বলি যে আপনি একটু সানগ্লাস পরেন যেটা আপনাকে আলট্রাভায়োলেট লাইট থেকে প্রোটেকশন দিবে, এবং পারলে এক ধরনের টুপি পরা যেটা আপনার সরাসরি সূর্যের আলো চোখে যেতে বাধা দেয়, এটাতেই কিন্তু রোগী ভালো থাকে। স্যার এই যে আপনি একটা সার্জারি কথা বললেন, হ্যাঁ, তো এই সার্জারি করলে পরে সে কি আবার এটা পুনরায় হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা সার্জারি করার পর সে চোখে আবার আগের মতো যদি মনিরূপে চলে আসে আগের মতো পরিষ্কার দেখতে পারবে কিনা? প্রথম কথা, আপনার এই চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই জিনিসটা আমার আগলে বলা উচিত ছিল, আপনার এই প্রশ্নের সূত্র ধরেই মনে পড়ল। সেটা হচ্ছে যে এই টেরিজিয়ামটা কিন্তু চোখের এক ধরনের আগাছার মতো। আগাছা আপনি কাটবেন, কদিন পরে আবার হবে, আবার কাটবেন, আবার হবে। এখন এই যে মাংসল পর্দাটা যদি কেটে দেয়া যায়, শুনে বিস্মিত হবেন, 30 থেকে 80% রোগীর আবার হয়। যারা ওই এনভায়রনমেন্টে এক্সপোজ থাকেন, যাদের ওই সূর্যের অতিবেগুনি রশ্মি, বাতাস, ধুলোবালুতে এক্সপোজ থাকেন, তাদের শুধুমাত্র অপারেশন করে ওই পর্দাটা কেটে দিলে 80% সম্ভাবনা আবার হওয়ার। এখন ধরুন সময়ের সঙ্গে সঙ্গে সার্জারিরও আধুনিকায়ন হয়েছে, পদ্ধতিরও নতুন নতুন পরিবর্তন এসছে। এখন যদি একটা সঠিক সার্জারি করে দেয়া যায়, সেক্ষেত্রে এই পুনরায় হওয়ার রেটটা 80% থেকে মাত্র 5% নামিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে কি করা হয়, প্রথমত হলো মাংসল পর্দাটাকে
সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কেটে সাদা অংশে যেগুলো রেসিডিউ থাকে সেগুলোকে পরিষ্কার করা হয়, করে চোখের পাতার নিচ থেকে সুস্থ পর্দা ওইটুকু পরিমাণ যত একজন কাটা দর্শক হচ্ছে। আমাদের সাথে আছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয়, বয়স স্যার, বলে আমার আপনার সমস্যার কথাটি বলুন। জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার চোখের সমস্যা হইলো রৌদ্র পড়লে মানে চোখে দেয় না, মানে ঝাপসা ঝাপসা দেখি। আচ্ছা, এটা কতদিন থেকে আপনি ঝাপসা ঝাপসা দেখছেন? আপনার বয়স কত? আমার বয়স হইলো 40। 40। আর কতদিন থেকে ঝাপসা দেখছেন? হ্যাঁ, প্রায় বছর 2-3। বছর 2-3। আপনি কি দূরে ঝাপসা দেখেন না কাছে ঝাপসা দেখেন? দূরে ঝাপসা দেখি, দূরে মানে দূরে ঝাপসা হাওয়া দেখেন। থাকলে ভালো দেখি, আর রোদে থাকলে মানে আচ্ছা, উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে উনি স্বাভাবিক আলোতে ভালো দেখেন, কিন্তু যখনই রোদে রোদে যান যায়। তখন ঝাপসা দেখেন। আচ্ছা, আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত, অথবা আপনি কি কোনো দীর্ঘদিন কোনো ড্রপ ব্যবহার করছেন কিনা? আমার মনে হয় আচ্ছা, মনে হয় সংযোগটা বিচ্ছিন্ন হয়ে হয়েছে। গেছে। জি। উনার এই একটা লক্ষণই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রোগীরা বলেন যে আমি স্বাভাবিক আলোতে ভালো দেখি, কিন্তু সূর্যের আলোতে গেলেই আমার দেখতে ঝাপসা হয়ে যায়। ওনার পয়েন্ট কিন্তু স্যার জি, দুটো, জি, ওইটাই একটা হলো মূল। সূর্য আলো, এবং সে কিন্তু বলেছে দূরে সে ঝাপসা জি, দেখছে। তো এখন ধরুন যাদের ডায়াবেটিস থাকে, অথবা যাদের চোখে প্রদাহ থাকে, অথবা যাদের অ্যাজমা থাকে, তারা কিন্তু ডায়াবেটিসের রোগীদের এক ধরনের বিশেষ ছানি হয় চোখের পেছনের অংশে, যেটাকে আমরা বলি পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। আবার যাদের ধরুন চোখে প্রদাহ থাকে, তাদের ক্ষেত্রে ওই স্টেরয়েড জনিত কারণে একই ধরনের ছানি হয়। যাদের অ্যাজমা থাকে তাদের কিন্তু ওই একই ধরনের ছানি হয়। এবং এই জাতীয় ক্ষেত্রে অন্যতম প্রধান উপসর্গ হচ্ছে যে তিনি খুব ভালো দেখছেন, স্বাভাবিক আলোতে কোনো অসুবিধা নেই, রোদে গেলেই ঝাপসা হয়ে যায়। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে সুনির্দিষ্টভাবে বলে দেয়া যায় যে তিনি চোখের বিশেষ এক ধরনের ছানিতে ভুগছেন, এবং তিনার উচিত দ্রুত একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং যদি এটা ওই ধরনের ছানি হয়ে থাকে সেক্ষেত্রে অপারেশন করে একটা লেন্স ইমপ্ল্যান্ট করে নিলে তিনি ইনশাল্লাহ আবার দৃষ্টিশক্তি পরিপূর্ণ ফেরত পাবেন। দর্শক নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন যে আসলে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে নিন, এবং কি কারণে আপনি সমস্যা হচ্ছে সেটা জেনে চিকিৎসা নিলে আপনার হতো। আপাতত যেটা আমরা বলবো যে এই রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করুন বা টুপি ব্যবহার করুন, রোদ থেকে প্রোটেকশন থাকেন, এবং খুব দ্রুতই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা যে সার্জিক্যাল টেকনিক নিয়ে কথা বলছিলাম, যে তখন ওই পর্দাটাকে, মাংসল বৃদ্ধিটাকে কেটে ফেলে দিয়ে চোখের পাতার নিচ থেকে সুস্থ পর্দা নিয়ে ওই জায়গাটায় যদি একটা গ্রাফটিং করে দেয়া যায়, তাহলে এই 80% পুনরায় হওয়ার সাথে ছিল 5%-এ নেমে চলে আসে। এটাই এখন করা হয়। এক্ষেত্রে একটু সময় বেশি লাগে, কিন্তু এটাই এখন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। স্যার, এই রোগের যদি কেউ চিকিৎসা না নেয়, অবহেলা করলো, কোনো কমপ্লিকেশন হয় কিনা? হ্যাঁ, একটা কমপ্লিকেশন হবে, এটা ধীরে ধীরে বাড়বে, চোখের স্বচ্ছ অংশে উঠবে, ওই মনিটার স্বচ্ছতা হারাবে, এক ধরনের বিশেষ পাওয়ারের চশমার প্রয়োজন হবে। এরপরেও তিনি যদি চিকিৎসা না নেন, ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে আমার দৃষ্টি রেখা বরাবর যখন উঠে যাবে, তখন অপারেশন করলেও তিনি ভালো দেখবেন না। সেক্ষেত্রে আবার কর্নিয়ার আর একটা গ্রাফটিং অপারেশনের প্রয়োজন পড়ে। সুতরাং যদি তিনি উপসর্গহীন হন, কোনো অসুবিধা নেই, খেয়াল রাখতে হবে যেটা বাড়ছে কিনা বা চোখের মনির উপরে উঠছে কিনা, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে, সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে হবে। এখানে আরেকটি প্রসঙ্গ চলে আসে স্যার, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই মাংসল বৃদ্ধিও আছে, টেরিজিয়ামও আছে, সাথে কিন্তু ক্যাটারেক্টও আছে। কারণ আপনি যখন চোখ পরীক্ষা করতে গেলেন, আপনি টেরিজিয়ামের জন্য যায়নি, আপনি ক্যাটারাক্টের জন্য গিয়েছে, আপনি তখন দেখলেন তার টেরিজিয়াম আছে। তো আমার প্রশ্নটা হলো স্যার, এই টেরিজিয়ামের সাথে ক্যাটারাক্টের কোনো সম্পর্ক আছে কিনা, বা একই অপারেশনের মাধ্যমে একই টেবিলে দুটো করা সম্ভব কিনা? খুব সুন্দর প্রশ্ন। একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে অনেকবার বলে ফেলেছি যে এটার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি। আর ছানির ক্ষেত্রেও কিন্তু বয়সের সঙ্গে যারা অতিবেগুনি রশ্মিতে এক্সপোজ, তাদের ক্ষেত্রে ছানির মাত্রাটা বেশি। সুতরাং আবার ধরুন, এই যে মাংসল বৃদ্ধিটা অনেক বয়স্ক রোগীদের ক্ষেত্রে হয়, ছানি আবার বয়স্কদের ক্ষেত্রে হয়। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, অনেক রোগী কিন্তু
চোখের পর্দা বলতে মনে করেন চোখের মাঝের ছানিটাই বোধহয় পর্দা, না, এই পর্দাটা কিন্তু চোখের বাইরে সাদা অংশের যে আবরণী সেখানে পর্দা, আর ছানিটা হচ্ছে চোখের কালো মনির পেছনে যে স্বচ্ছ লেন্সটা, এটা অস্বচ্ছ হয়ে অনেকটা পর্দার মতন একটা অনুভূতি সৃষ্টি করা। এখন আসি চিকিৎসায়। অধিকাংশ ক্ষেত্রেই দুটো অপারেশন একসঙ্গে করা হয় না। সাধারণত রোগের তীব্রতা জাজ করে সেটার একটা চিকিৎসা আগে করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্দাটা বেশি আছে, আগে পর্দাটা অপারেশন করে সুস্থ হওয়ার পরে পরবর্তীতে ছানি, অথবা পর্দা কম আছে, ছানি অপারেশন করে সুস্থ হওয়ার পরে পর্দা। কারণ কি, ধরুন ছানি অপারেশনের পরবর্তীতে এক ধরনের প্রদাহ নিবারণকারী যে ওষুধটা দেয়া হয়, এটা আবার কিন্তু ওই যে পর্দা অপারেশন করার হিলিংয়ের ক্ষেত্রে এক ধরনের ব্যাঘাতের সৃষ্টি করে বা জটিলতার সম্ভাবনা থাকে। তো সার্বিক বিবেচনায় চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন যে কোনটা আগে করবেন কোনটা পরে করবেন। সাধারণত দুটো একসঙ্গে করা হয় না। স্যার সেক্ষেত্রে স্যার যে আপনারা যে কর্নিয়া যখন আপনারা লেন্স যখন আপনারা নতুন করে বসিয়ে দেন, তো তখন তো স্যার মাংসপিণ্ড আপনার তো একটু ছিদ্রি করতে হয়, তো আপনারা তো যে অ্যাঙ্গেলে ছিদ্রি করেন, মানে আমার একটা ধারণা থেকে বলছি, তো সেখানে তো স্যার এই মাংস বৃদ্ধি মাংস থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের চয়েসটা কি হয়? আপনি খুব কঠিন কঠিন প্রশ্ন করছেন, জটিল প্রশ্ন করছেন। এখন হচ্ছে কি, আমরা সাধারণত অধিকাংশ সার্জনরা ছানি অপারেশনের ক্ষেত্রে এই টেম্পোরাল আসপেক্টে এই দিক দিয়ে প্রবেশ করি চোখের মাঝে ছোট্ট ছিদ্র করে, কিন্তু মাংসল বৃদ্ধিটা অধিকাংশ ক্ষেত্রে নাকের দিকে হয়। এটা একটা বাড়তি সুবিধা। তবে সবসময় যে ব্যাকরণ মেনে নাকের দিকে হবে তা কিন্তু না। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পাই দুই দিকেই মাংসল বৃদ্ধি হয়। তখন আমরা করি কি, যে জায়গায় মাংসল বৃদ্ধি নাই সার্জনের অবস্থানটাকে চেঞ্জ করে সুবিধাজনক অন্য একটা জায়গায় দিয়ে চোখের ভেতরে প্রবেশ করি। আমাদের আসলে ছানি অপারেশনের জন্য তো 2 মিলিমিটার জায়গা বের করতে আমরা একটা জায়গা বের করে ফেলতে পারবো। স্যার একজন দর্শক সাথে আছে নিশ্চয়ই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ শেখ। জি। বয়স 58 বছর। বয়স কত বলছেন? 58 বছর। 58 বছর। জি বলুন, আপনার সমস্যাটি বলুন। জি। আমার চোখের সমস্যা, চোখ দিয়ে পানি ধরে, ঠিক আছে, চোখের দিকে কণা দিয়ে চোখ দিয়ে পানি পড়ে? চোখের, বলুন। হ্যাঁ হ্যাঁ। আপনার চোখ দিয়ে পানি পড়া ছাড়া চোখে কি? আমার চোখ দিয়ে পানি পড়ে, চোখের দিকে কণা দিয়ে পানি পড়ে, ঠিক আছে। আচ্ছা। আর কোনো সমস্যা আছে কিনা? চোখে চুলকায়, চোখে জ্বালাপোড়া করে, চোখ লাল হয়ে যায়? পিচুটি? না না, চোখের আর কোনো সমস্যা নাই। কোনো পিচুটি আছে কিনা? আর এই চোখ দিয়ে পানি পড়া কি সবসময়, দিনে রাতে সবসময়, এবং ঘরে বাইরে সব জায়গায় হয় কিনা? না, সবসময় নাই। হয়তো টিভি দেখতেছে 10 মিনিট চোখ দিয়ে পানি করতেছে, আর বাইরে গেলাম চোখ দিয়ে পানি করতেছে, ঠিক আছে। জি, আর সঙ্গেই থাকুন নিশ্চয়ই। প্রফেসর আনিসুজ্জামান আপনার প্রশ্নের উত্তর দিবেন। স্যার। আব্দুল আজিজ সাহেব, আপনার দুই চোখ দিয়ে যদি শুধুই পানি পড়ে, অন্য কোনো উপসর্গ যদি না থাকে, বাইরে গেলে বাতাস লাগলে রোদ লাগলে যদি পানি পড়ে, আপনি একটা সানগ্লাস ব্যবহার করেন, একটা ব্রিমড হ্যাট, একটা ঝালরযুক্ত টুপি ব্যবহার করেন, আর একটা আর্টিফিশিয়াল টিয়ার দিনে 4 বার করে ব্যবহার করেন, আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর যদি এমন দেখা যায় যে না, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, চোখের কোণায় লাল হচ্ছে, পিচুটি জমছে, সেক্ষেত্রে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেত্রনালীটা পরীক্ষা করান, হয়তো ওখানে কোনো অসুবিধা থাকতে পারে। ধন্যবাদ। নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়েছেন। আসলে যে কোনো রোগেরই আসলে একজন চক্ষু চিকিৎসক দেখিয়ে পরামর্শ নেওয়া উচিত, কিন্তু স্বাভাবিকভাবে উনি এই অভ্যাসগুলো করতে পারে, যে একটা টিয়ার ব্যবহার করলেন, ক্যাপ পরলেন, একটা সানগ্লাস পরলেন, তাহলে অনেকটাই ভালো থাকবে যদি অন্য কোনো রোগ না থাকে। স্যার, আপনি যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে সার্জারি কথা বলছিলেন, যে টেরিজিয়ামের একসাথে দুটো হয় কিনা? হ্যাঁ, সাধারণত দুটো একসঙ্গে করা হয় না। তবে হ্যাঁ, স্যার যদি দেখা যায় যে টেরিজিয়াম খুবই ছোট, তাহলে এক সিটিংয়ে করে দিলে খুব যে অন্যায় হবে এমন নয়। আর টেরিজিয়াম থাকা অবস্থায় ক্যাটারাক্ট সার্জারি, 2 মিলিমিটার একটা প্রবেশদ্বার চোখে তৈরি করতে হবে। যেখানে মাংসল বৃদ্ধি আছে ওই জায়গাটুকু বাদ দিয়ে যে কোনো সুবিধাজনক জায়গা দিয়েই আমরা চোখের ওই
প্রবেশপথটা টানেলটা তৈরি করতে পারি এবং টেরিজিয়াম থাকলেও এটা যদি খুব বেশি মাত্রায় মনির উপরে না গিয়ে থাকে এবং চোখের মনিটাকে প্রসারিত করার পরে যদি দেখার তেমন কোনো অসুবিধা না হয়, সার্জনের ক্ষেত্রে খুব সহজেই এই অপারেশনটা করে ফেলা সম্ভব। আর যদি মাংসল বৃদ্ধিটা বেশি হয় সেক্ষেত্রে আগে ওই সার্জারিটা করার পর, টেরিজিয়াম সার্জারি করে গ্রাফটিং করার পর রোগী সুস্থ হলে তারপর ছানি অপারেশনটা করাই ভালো। স্যার এখানে স্যার শল্য চিকিৎসার ব্যাপারে অনেকেরই স্যার একটা আগ্রহ অভাব দেখা যায় যে আমরা আসলে সার্জারি চাই না, কোনো প্রিভেন্টিভ মেজার অথবা স্যার কোনো ওষুধের মাধ্যমে এই মাংস সারানো সম্ভব কি? প্রথম কথা হচ্ছে যে যদি এটার বৃদ্ধিটা এমন হয় যে তার সার্জারির প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু কোনো ওষুধের মাধ্যমে ছানিকে বা এই পর্দাকে ভালো করা সম্ভব নয়। এক্ষেত্রে সার্জারি করতেই হবে এবং সার্জারির ক্ষেত্রে যদি গ্রাফটিং করে দেয়া হয় তাহলে এটা আবার হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এবং এটা যেহেতু রোগীরা ভয় পান যে সার্জারি করে আবার দৃষ্টিশক্তির কোনো ব্যাঘাত ঘটে কিনা, আমি অন্ধ হয়ে যাই কিনা, এই ধরনের অনেক অমূলক ভয় থাকে। শুধু এটুকু বলা যায় যে এটা যেহেতু চোখের দেয়ালে অপারেশন হয়েছেন স্যার, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার সমস্যার কথাটি বলুন। আমার নাম হচ্ছে মাইশা, জি আমার বয়স হচ্ছে 16। জি সবসময় হচ্ছে চোখ ব্যথা করে, প্লাস বই পড়তে গেলে আরো বেশি করে ব্যথা করে। নাইসার বয়স 16, পড়তে গেলে চোখ ব্যথা করে। সাধারণত 40 বছর বয়সে এই কমপ্লেন্ট আমরা শুনে থাকি। নাইসার ক্ষেত্রে এটা খুবই একটা মানে বেমানান লক্ষণ। ধরে নেওয়া যায় যে নাইসার সম্ভবত পাওয়ার জনিত কোনো সমস্যা আছে, যার ফলে সে যখন কাছে পড়তে যায় তখন তার চোখ ব্যথা করে। আমি আশা করব নাইসা যদি একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে তার চোখের পাওয়ারটা পরীক্ষা করিয়ে একটা সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করেন, আশা করি তার এই লক্ষ্য। স্যার অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। চ্যানেলের সকল দর্শক কলাকুশলী সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। খোদা হাফেজ।